প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ভিত্তিক রেকর্ডিং ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ভূঁইয়া। আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদপুর শাখায় পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মরত আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। আজকে আমাদের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপ এবং লেকচার নাম্বার 6। আজকে আলোচ্য বিষয় হচ্ছে, দেখো, 1 নম্বর হচ্ছে প্যাসকেলের সূত্র, এরপরে F2/F1 = A2/A1 একটা সম্পর্ক প্রতিপাদন করতে হবে। এর সম্পর্ক থেকে বল বৃদ্ধিকরণ নীতিটা ব্যাখ্যা করব আমরা। 4 নম্বরে আছে বায়ুমণ্ডলীয় চাপ, 5 নম্বরে টরিসেরির শূন্যস্থান, এটা আমরা জানবো এবং ব্যাখ্যা করব। এরপরে এই আলোচনার প্রেক্ষিতে আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব। দেন এই আলোচনা থেকে আমরা দুই একটা গাণিতিক সমস্যা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা এখন প্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা করব। প্যাসকেলের সূত্রটা আমি বোর্ডে লিখছি, একটু পড়ি আমরা, দেন আমরা এটা বোঝার চেষ্টা করব। প্যাসকেলের সূত্র বলে, একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চারিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এখন আমরা এই প্যাসকেলের সূত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমি একটা আবদ্ধ পাত্র অঙ্কন করলাম, যে পাত্রের 4টা ছিদ্রপথ A, B, C এবং D। এই ছিদ্র ব্যতি রেখে আমি B ছিদ্র, C এবং D ছিদ্রগুলোকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে এই ছিদ্রপথে আমি একটা বল প্রয়োগ করলাম, F = 1 নিউটন বল প্রয়োগ করলাম। 1 নিউটন বল প্রয়োগ করার ফলে এখানে চাপ উৎপন্ন হচ্ছে P = F/A। এটা আমরা চাপের সূত্র জানি। তাহলে এখানে যদি 1 নিউটন বল প্রয়োগ হয়, তাহলে F হচ্ছে 1 নিউটন আর A হচ্ছে এরিয়া, মানে এই ছিদ্রপথের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কয়ার আমি ধরলাম। তাহলে হচ্ছে কি, এখানে 1 নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ 1 প্যাসকেল চাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এই ছিদ্রপথে 1 প্যাসকেল চাপ উৎপন্ন হলে প্যাসকেলের সূত্র মতে বি ছিদ্রপথেও 1 প্যাসকেল চাপ কাজ করবে, সি তেও কাজ করবে এবং ডি তেও কাজ করবে। এবং এই যে লম্বভাবে যে চাপটা কাজ করতেছে, একইভাবে পাত্রের গায়ে এদিকেও আমি এই লম্বভাবে কাজ করবে, এই লম্বভাবে কাজ করবে এবং এটা এভাবে কাজ করবে, অর্থাৎ পাত্রে বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। কোনটা? এই চাপটা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্যাসকেলের সূত্রটা ভালোভাবে বুঝতে পারছো। শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন প্যাসকেলের সূত্র আলোচনা করার পর এখন আমরা F2/F1 = A2/A1 সম্পর্কটা প্রতিপাদন করার চেষ্টা করব। এখন দেখো, এই সম্পর্কটা প্রতিপাদন করার জন্য আমরা এখানে একটা চিত্র অঙ্কন করেছি। এখানে C1 দ্বারা একটা পিস্টন বোঝাচ্ছে, C2 দ্বারা একটা পিস্টনকে বোঝাচ্ছে। C1 এর চাইতে C2 বড়, মানে এই পিস্টনের C1 পিস্টনের চাইতে C2 পিস্টনটাকে বড় বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে A1 দ্বারা আমরা এখানকার এই পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে বোঝাচ্ছি, আর A2 দ্বারা C2 পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে বোঝাচ্ছি। C1 যেহেতু ছোট, তাহলে A1 ও ছোট হবে, আর C2 যেহেতু বড়, A2 টাও বড় হবে। তো আমরা লিখলাম C1 is less than C2 আর A1 is less than A2। এখন বলা হচ্ছে এই A1 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর যদি আমি F1 বল প্রয়োগ করি, তাহলে এটা তরল দ্বারা পূর্ণ আছে, দুটো পিস্টন তরল দ্বারা পূর্ণ আছে এবং একটা নল দ্বারা সংযুক্ত করা আছে। তাহলে দেখো, F1 পিস্টনের উপর যদি আমি একটা বল প্রয়োগ করি, তাহলে একটা চাপ উৎপন্ন হবে। এই চাপটা তরলের উপর চাপ দিবে, চাপ এই তরলের উপর চাপ, এই তরলটা এইদিকে চাপ দিবে, চাপ দিয়ে C2 পিস্টনের মধ্য দিয়ে A2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর দিয়ে আমরা F2 একটা নতুন একটা ঊর্ধ্বমুখী বল পাবো। তাহলে আমরা দেখি, একটু ব্যাখ্যা করে দেখি। তাহলে F1 বল প্রয়োগ করলে C1 পিস্টনের উপর, তাহলে P = হবে কি, F1/A1। এখন আমরা এই F1 বলের জন্য যে চাপ উৎপন্ন হয়েছে, এই চাপটা এই তরলটাকে প্রেসার দেওয়া, এই তরলগুলোকে চাপ দেওয়ার কারণে কি হচ্ছে, এদিকে F2 একটা ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে। তাহলে আমরা C2 পিস্টনের মধ্যে দিয়ে যে চাপ উৎপন্ন হবে, এই চাপ P = F2/A2 লিখি। এখন দেখো, আমরা যদি F2 = লিখি P × A2, এখন P এর মানটা যদি আমরা এটা বসাই দিই, F1/A1 × A2, তাহলে এটা কত কি হচ্ছে, F2 এর মান। সুতরাং আমরা লিখতে পারি F2/A1টাকে যদি আমরা নিচে নিয়ে আসি, তাহলে হচ্ছে কি A2/A1।
তাহলে দেখো আমরা ইতিমধ্যে সম্পর্কটাকে প্রতিপাদন করে ফেললাম খুব সহজেই। এখন যদি এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a1 দিয়ে না থেকে যদি আমরা যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি a1 এর পরিবর্তে ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে এটাকে r1 ধরবো, আর a2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে এটাকে r2 ধরবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রতিপাদন করবো একটু দেখো। তাহলে বা f2 বাই f1 ইকুয়াল টু, এটা কি হচ্ছে a2 হচ্ছে, তো এটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি, এটা যেহেতু পিস্টন, এটা সিলিন্ডার আকৃতি, তাহলে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে বৃত্তাকৃতি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো এখানে, পাই r2 স্কয়ার বাই পাই r1 স্কয়ার। এই পাই আর পাই যদি আমরা যদি কেটে দিই তাহলে কি থাকলো, f2 বাই f1 ইকুয়াল টু r2 বাই r1, আমরা হোল স্কয়ারটা একসাথে এইভাবে লিখে দিলাম। তাহলে আমরা দেখো এখানে যদি ব্যাসার্ধ দেওয়া তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। এখন যদি ব্যাসার্ধ না দেওয়া থেকে যদি ব্যাস দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করব একটু দেখো। একইভাবে আমি যদি এভাবে লিখি f2 বাই f1 ইকুয়াল টু r2 বাই r1 তার উপরে হোল স্কয়ার, বা দেখো f2 বাই f1 ইকুয়াল টু, এই r1 হচ্ছে কি বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, তাহলে আমি লিখতে পারি r2 এর পরিবর্তে d2 বাই 2 আবার d1 বাই 2 তার উপরে হোল স্কয়ার। সুতরাং তাহলে আমরা এটা লিখতে পারি f2 বাই f1 ইকুয়াল টু কি লিখবো, এটা 2 যদি কেটে দিই তাহলে d2 বাই d1 এর হোল স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে আমরা তিনটা সমীকরণ আমরা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন বল বৃদ্ধিকরণ নীতি নিয়ে আলোচনা করব। বল বৃদ্ধিকরণ নীতিটা কি আসলে সেটা আমরা এই চিত্র দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো এই চিত্রের মাধ্যমে। এবং সাথে আমরা কিছু লিখে লিখলাম, একটু দেখো। মনে করি মানে ধরে নিলাম দুটি তরল বা পাইপে পদার্থপূর্ণ পিস্টন পরস্পর সংযুক্ত করা আছে, মানে একটা পিস্টন তরলপূর্ণ আছে এমনকি পরস্পর এটা সংযুক্ত করা আছে। একটি পিস্টন ছোট অপরটি বড়, এটা ছোট পিস্টন এটা বড় পিস্টন। এখন ছোট পিস্টনের উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলে, ধরো আমি F1 বল বাইরে থেকে প্রয়োগ করলে সেই বল প্যাসকেলের সূত্র অনুযায়ী বড় পিস্টনের মধ্য দিয়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়ে উপরের দিকে কাজ করবে। এই বলটা প্যাসকেলের সূত্র অনুযায়ী বড় পিস্টনের মধ্য দিয়ে উপরের দিকে কয়েক গুণ বৃদ্ধি পেয়ে কাজ করবে, উপরের দিকে কাজ করবে। আর সেটাই হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। অর্থাৎ একটা ছোট পিস্টন একটা বড় পিস্টন যদি চিন্তা করি, ওই পিস্টন দুটো যদি একসাথে সংযুক্ত করা থাকে, ছোট পিস্টনের উপর যদি আমি কোনো বল প্রয়োগ করি, সেই বলটা এই তরলটাকে চাপ দিয়ে উপরের দিকে কি কয়েক গুণ বৃদ্ধি পেয়ে এই বলটা কাজ করবে। ধরো আমি যে পিস্টনের সূত্রটা, এই যে একটু আগে যে আমি সূত্রটা আমরা আলোচনা করছিলাম, f2 বাই f1 ইকুয়াল টু a2 বাই a1, এটা ছিল। তাহলে আমরা f2 বল এখান থেকে প্রয়োগ করলাম, আমরা f1 বল প্রয়োগ করছি, এবং f2 বল আমরা কত পাবো একটু চিন্তা করে দেখো। বা আমি যদি f2 যদি এইভাবে লিখি তাহলে থাকলো কি a2 বাই a1, আর f1টা আমরা এখানে গুণ করে ফেললাম। তাহলে f1 এর মানটা কত হবে দেখো, f2 ইকুয়াল টু a2 বাই a1 ইকুয়াল টু ইনটু f1। এখন যদি কোনোভাবে যদি আমি a2 বাই a1 এর মানটা ধরো ভাগ করার পরে, যেহেতু a2 বড় a1 ছোট, তাহলে নিশ্চয়ই আমরা একটা মান পাবো। ধরো এটার মান পেয়েছি আমরা 10, কোনোভাবে 10 পাইছি। ধরো এটা 50, এটা 5। খেয়াল করো a2 এর মান ধরো 50 মিটার স্কয়ার, আর a1 এর মান হচ্ছে ধরো মিটার স্কয়ার না দিয়ে আমি সেন্টিমিটার স্কয়ার দিই, আর a1 এর মান ধরো আমি 5 সেন্টিমিটার স্কয়ার দিলাম। তাহলে a2 বাই a1 সমান কত হয়, 10। যেহেতু a1 বড় a2 বড় a1 ছোট, তাহলে 10 ইনটু f1 আমরা লিখতে পারি। তাহলে দেখো সুতরাং f2 ইকুয়াল টু কত হচ্ছে, f2 এর মান হচ্ছে f1 এর 10 গুণ। তাহলে আমি এইখানে এই 5 সেন্টিমিটার ক্ষেত্রফলের উপরে 5 সেন্টিমিটার ক্ষেত্রফলের উপরে যদি আমি একটা কোনো একটা বল প্রয়োগ করলাম, সেই বলটা এইখানে কত এই 50 সেন্টিমিটার ক্ষেত্রফলের উপর দিয়ে যদি ওই বলটা যদি কাজ করে, তাহলে এই বলটা কত গুণ বেড়ে যাবে, 10 গুণ বেড়ে যাবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা যেটা সিলিন্ডারের মধ্যে দিয়ে বা যেটা পিস্টনের মধ্যে দিয়ে আমরা কিভাবে বল বৃদ্ধিকরণ নীতিটা ব্যাখ্যা করতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন বায়ুমণ্ডলীয় চাপ নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে বা তার সংজ্ঞাটা আমরা এখন একটু দেখি। বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে। পৃথিবী পৃষ্ঠে বাতাসের এই চাপ হচ্ছে 10⁵ প্যাসকেল। পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে যে কি এখানে
বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে। আমরা যদি পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে যদি আমরা যদি একটা ক্ষেত্রফল কল্পনা করি 1 মিটার স্কয়ার, একটা ক্ষেত্রফল যদি কল্পনা করি 1 মিটার স্কয়ার, একটা ক্ষেত্রফল কল্পনা করলাম। এই ক্ষেত্রফলের উপর ধরো এটা 1 মিটার স্কয়ার একটা ক্ষেত্রফলের একটা আমরা চিন্তা করতেছি। এটার উপরে কি হচ্ছে, এটার উপর 1 মিটার ক্ষেত্রফলের উপরে 10 টু দি পাওয়ার 5 নিউটন 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল চাপ প্রয়োগ করা হচ্ছে। এটার উপরে চাপ প্রয়োগ করা হয় সব সময়। মানে আমরা বায়ুমণ্ডলে আমরা যেটার উপর দাঁড়িয়ে আছি, আমরা নরমালি কিন্তু উপরে চারপাশে আমাদের বায়ুমণ্ডল অবস্থান করতেছে। এই বায়ুমণ্ডলের চাপ প্রতিনিয়ত আমাদের শরীরের উপরে বা আমাদের প্রত্যেকটা জিনিসের উপরে ক্রমাগত চাপ প্রয়োগ করতেছে, কিন্তু সেটা আমরা অনুভব করি না কেন? একটু চিন্তা করলে বুঝতে পারো যে কি এই প্রতি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার চাপ প্রয়োগ করতেছে। বাট তারপরেও যেমন ধরো আমি আমার বা তোমার ক্ষেত্রফল হচ্ছে ধরো 1 মিটার স্কয়ার, তো 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে কিন্তু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল চাপ প্রয়োগ করা হচ্ছে। প্রায় মোটামুটি একটা হাতির ওজনের সমান, মোটামুটি একটা হাতির ওজনের কাছাকাছি বা সমান। সেক্ষেত্রে তাহলে আমরা এই এত বিশাল বড় চাপটা আমরা কেন অনুভব করতে পারি না, যেন আমাদের মানুষ কেন অনুভব করতে পারে না? সেটার কারণ হচ্ছে আমাদের এই যে বায়ুমণ্ডলে যে চাপ প্রয়োগ করতেছে প্রতিনিয়ত, ঠিক আমাদের শরীরের ভেতরেও একটা চাপ উল্টো দিক থেকে প্রয়োগ করতেছে বাইরের দিকে। বাহিরের দিক থেকে ভেতর আমাদের গায়ের উপর বা আমাদের শরীরের উপর একটা চাপ প্রয়োগ করতেছে, এবং আমাদের বডির ভিতর থেকে বা শরীরের ভিতর থেকে একটা উল্টো বিপরীতমুখী একটা চাপ প্রয়োগ করা হচ্ছে, যে চাপটা বায়ুমণ্ডলের এই চাপের চাইতো একটু খানিকটা বেশি। সেই কারণে আমরা কি করি না, এই বায়ুমণ্ডলের এই বিশাল চাপটা আমরা অনুভব করতে পারি না। যদি আমাদের শরীরের ভিতরে যে চাপটা যদি না থাকতো, তাহলে আমরা কিন্তু মুহূর্তে কিন্তু বিস্ফোরিত হয়ে যেতাম, বা বায়ুমণ্ডলের চাপ আর আমাদের শরীরের চাপ যদি ব্যালেন্স না করতো বা কাটাকাটি না করা যেত, তাহলে কিন্তু আমরা কিন্তু পৃথিবীতে টিকে থাকতে পারতাম না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন টরিসেলের শূন্যস্থান নিয়ে আলোচনা করব এবং কি টরিসেলের পরীক্ষাটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা দেখতেছো অবশ্যই আমি বোর্ডের মধ্যে একটা চিত্র অঙ্কন করছি। এটাকে আমি একটা কাঁচ নল চিন্তা করতেছি, কাঁচ নল, যে কাঁচ নলের মধ্যে সম্পূর্ণটাই পারদ পূর্ণ করা আছে। পারদ এই কাঁচ নলটা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এখন আমি এখানে আরেকটা পাত্র নিলাম, এখানেও পারদ ভর্তি করা আছে বা পারদ পূর্ণ করা আছে, এবং এই কাঁচ নলটাকে আমি এখানে স্থাপন করলাম। একটু পার্থক্য হচ্ছে, দেখো এই কাঁচ নলটার এই প্রান্তটা হচ্ছে একদম বন্ধ করা, ফিক্সড করে বন্ধ করে রাখা, আর এই প্রান্তটা হচ্ছে খোলা। এই প্রান্ত দিয়ে আমি কাঁচ নল ভর্তি করলাম, কাঁচ নলটা কি করলাম, পারদ দিয়ে ভর্তি করলাম, সম্পূর্ণটা পারদ দিয়ে ভর্তি করলাম 1 মিটার দৈর্ঘ্যে। আর আমি এখানে কি করলাম, এই পাত্রের মধ্যে, পারদ ভর্তি পাত্রের মধ্যে এই কাঁচ নলটাকে উল্টো করে এই পাশটা উপরের দিকে আর এই পাশটা নিচে দিয়ে, খেয়াল করো, খোলা প্রান্তটাকে নিচের দিকে দিয়ে আর ওই মানে বন্ধ পাত্রটাকে আমি উপরের দিকে দিলাম, বন্ধ অংশটাকে উপরের দিকে দিয়ে আমি এটাকে রাখলাম। রাখার পরে তুমি একটু চিন্তা করে দেখো, আমি এতটুকু এটা পুরো ভর্তি ছিল, যখন আমি রাখলাম কিছুক্ষণ চিন্তা করার পরে দেখলাম যে কি একটুকু যে এই পালটা ছিল এতটুকু আস্তে আস্তে কমতে নিচের দিকে চলে আসতেছে। একটু খেয়াল করো, এইটুকু ধরো নিচের দিকে চলে আসে, এখানে এই পর্যায়ে এসে স্থির হয়ে গেল। নিচের দিকে আস্তে আস্তে কি হচ্ছে, এই পর্যায়ে এখানে কোথাও এসে স্থির হয়ে গেল, ধরো এইটুকু পর্যন্ত এসে, আর পালটা নিচের দিকে নামতেছে না। আমি আবারও বলছি, এটাকে যখন এই কাঁচ নলটাকে যখন উল্টো করে যখন আমি দিলাম, তখন কিছুক্ষণ দেখার পরে দেখলাম যে কি এই কাঁচ নলটার এই পালটা নামতে এই একটা নির্দিষ্ট জায়গায় এসে থেমে গেল। থেমে যাওয়ার পরে এটা স্থির হয়ে গেল, আর নিচের দিকে নামতেছে না। তো এটাকে মেপে বিজ্ঞানী টরিসেলি এই পরীক্ষাটা করেছিলেন। উনি দেখলেন যে 1 মিটার কাঁচ নলটাকে যখন একটু নেমে আসলো, তখন উনি মেপে এটাকে দেখলেন যে আসলে এটা কতটুকু পর্যন্ত নামছে। ধরো তিনি দেখলেন যে এখান থেকে এতটুকু পর্যন্ত হলো গিয়া 76 সেন্টিমিটার, মানে 76 সেন্টিমিটার পর্যন্ত এটা স্থির আছে, সর্বোচ্চ উচ্চতা 76 সেন্টিমিটার পর্যন্ত স্থির আছে। আর বাকি এইটুকু হচ্ছে 24 সেন্টিমিটার, এইটুকু খালি হয়ে গেল, মানে পারদ শূন্য হয়ে গেল, কোনো পারদ নাই, এটা শূন্য স্থান হয়ে গেল। এটাকে বলবো টরিসেলের শূন্য স্থান। এখন দেখো, আমি এই কথাটাকে আবারও বলছি, এইটুকুকে শূন্য হয়ে গেল আর বাকিটুকু পারদ পূর্ণ আছে, এখানে এসে স্থির হয়ে গেল, এটাকে বলবো টরিসেলের শূন্য স্থান বা টরিসেলের
পরীক্ষা। এখন দেখো আমি এটা কিভাবে লিখে, দেখো টরিসিলের শূন্যস্থান এক মুখ বন্ধ প্রায় 1 মিটার লম্বা, এক মুখ বন্ধ প্রায় 1 মিটার লম্বা, মানে এটা পুরোটা এক মুখ বন্ধ আর এটা লম্বা হচ্ছে প্রায় 1 মিটার লম্বা, পারদপূর্ণ কাঁচ নলকে একটি পারদপূর্ণ পাত্রে, সরি আমি এখানে এটা দুইবার লিখে ফেলছি, এটা মুছে দিই। দেখো পারদপূর্ণ কাঁচ নলকে একটি পারদপূর্ণ পাত্রে উল্টো করে খাড়াভাবে, দেখো এটাকে উল্টো করে খাড়াভাবে রাখা হলো। খাড়াভাবে রাখলে বায়ুমণ্ডলের কারণে পারদস্তম্ভ কিছুটা নেমে এসে স্থির হয়। বায়ুমণ্ডলের চাপের কারণে, বায়ুমণ্ডলের কারণে অর্থাৎ হচ্ছে বায়ুমণ্ডলের চাপের কারণে এটা কিছুটা নিচে নেমে এসে স্থির হয়। দেখো নিচে নেমে এসে স্থির হয়, অর্থাৎ উপরের কিছু অংশ বায়ুশূন্য হয়, এইটুকু অংশ কি হচ্ছে বায়ুশূন্য হচ্ছে। এই বায়ুশূন্য স্থানকে টরিসিলির শূন্যস্থান বলে, আর এটাকে আমরা টরিসিলির শূন্যস্থান বলবো। এখানে আরেকটা কথা আছে দেখো, তবে এটি একেবারে শূন্য নয়, এটাকে যদি আমরা শূন্যস্থান বলতেছি টরিসিলির, এটা একেবারে শূন্য নয়। এখানে কি আছে, সামান্য পারদ বাষ্প থাকে, তাহলে এই খালিটার অংশটাকে কি থাকে, সামান্য পারদ বাষ্প থাকে। তো সেক্ষেত্রে আমরা টরিসিলির শূন্যস্থান কি সেটা বুঝলাম, এবং কি টরিসিলির পরীক্ষাটা কিভাবে করতে হয় আমরা সেটাও বুঝতে পারছি। আমি আবারও বলছি, 1 মিটার একটা কাঁচ নল নেব, নেওয়ার পরে এক প্রান্ত বন্ধ করে রাখবো, আরেক প্রান্ত খোলা রাখবো, ওই প্রান্ত দিয়ে আমরা কি করব, এটাকে পুরোটাকে পারদপূর্ণ করব। পারদপূর্ণ করার পরে এই কাঁচ নলটাকে আমরা আরেকটা পারদপূর্ণ পাত্রে উল্টো ভাবে আমরা রেখে দিব। রেখে দেওয়ার পর কিছুক্ষণ দেখার পরে দেখবা যে উপর থেকে আস্তে আস্তে পারদগুলো নিচে নামতে নামতে একটা নির্দিষ্ট জায়গায় এসে স্থির হয়ে যাবে আর নিচে নামবে না। তো এইটুকু মেপে দেখলাম যে এটা হচ্ছে 76 সেন্টিমিটার, আর বাকিটুকু হচ্ছে 24 সেন্টিমিটার। যেটুকু 24 সেন্টিমিটার খালি থাকে, শূন্য থাকে, এটাকে বলবো আমরা টরিসিলের শূন্যস্থান। এটা মূলত সম্পূর্ণরূপে শূন্য থাকে না, এখানে কিছুটা পারদ বাষ্প থাকে। এই যে টরিসিলের বায়ুমণ্ডলীয় চাপ, টরিসিলের শূন্যস্থান থেকেও আমরা একটা জিনিস বুঝতে পারি যে বায়ুমণ্ডলীয় চাপ আমরা নির্ণয় করতে পারি। আর এই বায়ুমণ্ডলীয় চাপটা নির্ণয় করার জন্য একটা যন্ত্রের প্রয়োজন, সেটা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার নামক যন্ত্রের সাহায্যে আমরা বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয় করতে পারি। এই প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অনুধাবনমূলক একটা প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, বেশি উচ্চতায় উঠলে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর হয় কেন? যত বেশি উচ্চতায় উঠবা তত শ্বাস প্রশ্বাস নিতে মানুষের কষ্ট হয়, তা কেন? দেখো উত্তরটা আমরা এখানে লিখলাম। দেখো বায়ুমণ্ডলীয় চাপ নির্ভর করে বায়ুমণ্ডলের উচ্চতা ও ঘনত্বের উপর। বায়ুমণ্ডলীয় একটা চাপ আছে, যে চাপটা ডিপেন্ড করে কিসের উপরে, উচ্চতা এবং কি বায়ুর ঘনত্বের উপরে। যত বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলের চাপ তত কমে যায়, অর্থাৎ বাতাসের ঘনত্ব কমে যায়, সেই কারণে বায়ুমণ্ডলের চাপও কমে যায়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলে বাতাসের ঘনত্ব তত কম হয়, তাই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ কম হয়। বায়ুমণ্ডলীয় চাপ কি হয়, কম হয়। সরি আমি একটু লিখি, বায়ুমণ্ডলীয় চাপ কম হয়। বায়ুর চাপ কম এবং আমাদের শরীরের ভেতরের চাপ বেশি হওয়ার কারণে আমি একটু আগে আলোচনা করছিলাম, আমাদের শরীরের চাপটা বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় কাছে একটু বেশি। এই কারণে এখন যত উপরে উঠবে তখন বায়ুমণ্ডলীয় চাপটা আরো কমে যাবে, শরীরের চাপ আরো বেড়ে যাবে, শরীরের ভেতরের চাপটা আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, বায়ুর চাপ কম এবং আমাদের শরীরের ভেতরের চাপ বেশি হওয়ার কারণে বেশি উচ্চতায় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। এই কথাটা আমরা একটু আগে আলোচনা করছি। এখন তুমি প্রশ্নটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবং কি নিজেরাই লিখতে পারবা। আমি আবার বলছি, বায়ুমণ্ডলীয় চাপ নির্ভর করে বায়ুমণ্ডলীয় উচ্চতা ও ঘনত্বের উপর। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলে বাতাসের ঘনত্ব তত কম হয়, তাই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপও কম হয়। বায়ুর চাপ কম এবং আমাদের শরীরের ভেতরের চাপ বেশি হওয়ার কারণে বেশি উচ্চতায় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন দুটি গাণিতিক সমস্যা আলোচনা করব, তারপর আমরা ক্লাসটা সমাপ্তি করব। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা গাণিতিক সমস্যা 1 এবং গাণিতিক সমস্যা 2 দুইটা অঙ্ক আমরা প্রশ্ন বোর্ডে লিখে রাখলাম, এগুলো আমরা সমাধান করব। এই যে আলোচনা করলাম এই আলোচনাগুলোর উপরেই আমাদের এই দুইটা গাণিতিক সমস্যা, ছোট ছোট গাণিতিক সমস্যা। তোমরা একটু দেখো, প্রথম গাণিতিক সমস্যাটা যদি আমরা সমাধান করতে যাই, বলা আছে একটি হাইড্রোলিক প্রেসে ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 5 সেন্টিমিটার স্কয়ার এবং 25 সেন্টিমিটার স্কয়ার। ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে? আমরা আগে এখানে লিখি যে কি কি দেওয়া আছে। দেখো এখানে
বলছে ছোট বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 5 সেন্টিমিটার স্কয়ার 25। বড় ছোট পিস্টনটাকে আমরা যদি A1 ধরি, একটা চিত্র আঁকছিলাম আমরা আগে, দেখছো তোমরা, A1 = 5 সেন্টিমিটার স্কয়ার, এবং বড় পিস্টনের ক্ষেত্রফল বলছে A2 = 25 সেন্টিমিটার স্কয়ার। বলছে ছোট পিস্টনে যদি 100 নিউটন বল প্রয়োগ করা হয়, ছোট পিস্টনের বলটাকে যদি আমরা F1 চিন্তা করি, F1 = 100 নিউটন বল প্রয়োগ করা হলে বড় পিস্টনে কত বল প্রয়োগ করা হবে? তাহলে আমরা বড় পিস্টনের বলটা সমান সমান আমরা লিখে নিলাম কত, এটা ওয়াট লিখলাম। তো আমরা একটা সূত্র জানি, আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি কি, F2/F1 = A2/A1। এখান থেকে যদি আমাদের F2 এর মান বের করতে হয়, তাহলে আমরা লিখব কি, A2/A1 × F1। এটা দেখো, তাহলে আমাদের এখানে শুধুমাত্র মান বসালে হয়ে যাবে। F2 = A2 এর মান হচ্ছে 25, এর মান হচ্ছে 5, F1 এর মান হচ্ছে 100। এখন আমরা যদি এটাকে আমরা যদি কাটাকাটি করি, দেখো এটাকে যদি কাটি, 5 × 5 = 25, তাহলে 5 100 কত হয়, এখানে হচ্ছে দেখো 5 × 5 = 25, তাহলে এখানে হচ্ছে 5 100 500 নিউটন। একদম সহজ অঙ্ক, এটা খেয়াল করো। আবার বলছি, আমরা F2/F1 = A2/A1 এই সূত্রটা প্রয়োগ করার পরে আমাদের টার্গেট হচ্ছে কি, F2 এর মান বের করা। দেখো তাহলে F2 = কত হচ্ছে, A2/A1 × F1। তাহলে আমরা এখানে জাস্ট মানগুলা বসালাম, 25, এখানে 25, একটু খেয়াল করো, এখানে হবে কি 25 কি হতো সেন্টিমিটার স্কয়ার, এখানে সেন্টিমিটার স্কয়ার, এখানে কাটাকাটি যাচ্ছে, শুধু 100 নিউটন থাকে। তাহলে 5 × 100 মানে 500 নিউটন। আমরা জানি বলের একক হচ্ছে নিউটন, তো আমরা সেটা খুব সহজেই করে ফেললাম। এখন দ্বিতীয় গাণিতিক সমস্যা কি বলছে, দেখো একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ক্ষেত্রফল বলছে 1.5 মিটার স্কয়ার, দেহের ক্ষেত্রফলটা বলছে 1.5 মিটার স্কয়ার, এবং বায়ুমণ্ডল তার দেহের উপরে 1.5 × 10⁵ নিউটন বল প্রয়োগ করলে, বায়ুমণ্ডল তার উপরে এত বল প্রয়োগ করতেছে, প্রয়োগ করলে পূর্ণবয়স্ক মানুষের চাপ কত হবে? তো আমাদের এখানে কি কি দেওয়া আছে আগে দেখি, এখানে কি কি দেওয়া আছে একটু খেয়াল করো। দেহের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা A = ক্ষেত্রফলকে আমরা এই দ্বারা প্রকাশ করি, এরিয়া 1.5 মিটার স্কয়ার, এবং বায়ুমণ্ডল তার দেহের উপরে এত বল প্রয়োগ করলো, আমরা বলকে কি দ্বারা প্রকাশ করি, এর দ্বারা প্রকাশ করি, ফোর্স 1.5 × 10⁵ কি নিউটন, বলকে হচ্ছে নিউটন। বলছে পূর্ণবয়স্ক মানুষের উপর চাপ কত হবে, P = চাপ, প্রেসার আমরা বের করতে হবে, P = ওয়াট আমরা জানি। এখন লিখি, আমরা জানি চাপের সূত্রটা কি ছিল, P = ফোর্স পার ইউনিট এরিয়া, মানে F/A। আমরা এখানে F এর মান জানি কত, 1.5 × 10⁵ নিউটন, আর নিচে এর এরিয়া হচ্ছে 1.5 মিটার স্কয়ার। তো দেখো এখানে 1.5, এখানে 1.5, এই দুইটাকে আমরা কেটে দিতে পারি বা বাদ দিতে পারি, তাহলে থাকলো কি এখানে 10⁵ কত 5 নিউটন, 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, অথবা আমরা সেটাকে কি লিখতে পারি, 10⁵ প্যাসকেল, এটাকে আমরা প্যাসকেলও লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা দুইটা অঙ্ক এখন করলাম, খুব ছোট অঙ্ক এবং কি খুব সহজ অঙ্ক। আমাদের এই আলোচনার বিষয় থেকে আমরা এই অঙ্কগুলো করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আলোচনার সাথে এগুলো যথেষ্ট মিল আছে। তো আমরা একটা অঙ্ক করলাম, আমাদের বল বৃদ্ধিকরণ নীতি। দেখো F2, আগে F1 এর মান ছিল 100, এখন F2 হয়ে গেছে কত 500, 5 গুণ বেড়ে গেছে। তাহলে বল বৃদ্ধিকরণ নীতি থেকে আমরা এই অঙ্কটা করলাম। আর এখানে হচ্ছে জাস্ট আমরা চাপের সূত্র থেকে অঙ্কটা করলাম, P = F/A, মানে ফোর্স পার প্রতি একক ক্ষেত্রফলের উপর কি পরিমাণ চাপ হচ্ছে সেটা। তাহলে আমরা এখানে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল এটা পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সবগুলো আলোচনার বিষয় সবগুলোই আমরা করতে পারছি এবং কি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি নিশ্চয়ই। তো আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিয়মিত ক্লাস করবা আর বাসায় লেখাপড়া করবা। আল্লাহ হাফেজ।